পদার্থবিজ্ঞানের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেলে তোমার কাছে পদার্থবিজ্ঞান অনেক সহজ লাগবে। দেখো আমাদের এবার 2026 সালের রাজশাহী বোর্ডে যে প্রশ্নটা আসছে, 300 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে ব্যাট দিয়ে আঘাত করায় সেটি 39.2 মিটার পার সেকেন্ড খাড়া উপরের দিকে উঠে গেল। খেয়াল করো, উঠে গেল মানে নিক্ষিপ্ত বস্তু, বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? তাহলে আমরা যদি টি সময় লাগে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি? বি ইজ ইকাল টু ইউ মাইনাস জি টি। তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে, 300 গ্রাম ভর এবং 39.2 মিটার পার সেকেন্ড বেগ, সেটা তাহলে কি আদি বেগ ছিল, এবং সর্বোচ্চ উচ্চতায় ভি ইজ ইকাল টু কি হয়? v is equal to 0, অতএব u is equal to gt বা t is equal to u divided by g। তাহলে আমার কত আসতেছে? 4, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমার 4 সেকেন্ড সময় লেগেছে। ওকে, ডান। এবার দেখো বলছে যে ক্রিকেট বলকে আঘাত করার সময় মোট শক্তি 1/3 উচ্চতায় বিভব শক্তির সমান হবে কিনা সেটা গাণিতিকভাবে মতামত দাও। এখন দেখো বলছে যে ক্রিকেট বলকে আঘাত করার সময় মোট শক্তি, তাহলে আমরা দেখি এবার মোট শক্তিটা কত আসছে। আমার বলছে যে আঘাত করার সময় মোট শক্তি 1/3 উচ্চতায় বিভব শক্তির সমান হবে কিনা। তাহলে তোমার সর্বোচ্চ উচ্চতাটা আগে লাগবে এবং সেখানে মোট শক্তিটা লাগবে এবং বিভব শক্তি লাগবে। দেখো তাহলে ক্রিকেট বলকে আঘাত করার সময় মোট শক্তি, আমার মোট শক্তিটা কি ছিল? যখন আমি আঘাত করছি প্রারম্ভিক অবস্থায় আমার কি বস্তুর বিভব শক্তিটা নাই, কারণ সেখানে হাইট উচ্চতা 0, তাহলে বিভব শক্তি না থাকলে তাহলে মোট শক্তিটা কি? তাহলে প্রথম অবস্থায় মোট শক্তি ইকে, কারণ আমার গতি শক্তিটাই ওই বস্তুর মোট শক্তি, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম, এখানে কি ভি না, আমার প্রারম্ভিক অবস্থায় হাফ এম ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু কি হাফ ইনটু 0.3 ইনটু 39.2 স্কয়ার। তাহলে কত আসছে? আসতেছে 230.4। তাহলে আমার আসতেছে, এটা হচ্ছে আমার মোট শক্তি। এখন খেয়াল করো বলছে যে 1/3 উচ্চতায় বস্তুর বিভব শক্তি, তাহলে 1/3 উচ্চতা লাগলে আমার আগে টোটাল উচ্চতাটা লাগবে। টোটাল উচ্চতাটা আমি কিভাবে বের করতে পারি? আমি যদি দেখি বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, তাহলে এখানে ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু টোয়াইস gh, কারণ এখানে v ইজ ইকুয়াল টু 0, আমার সর্বোচ্চ উচ্চতায় উঠলে ভিটা 0 হয়ে যাচ্ছে, তাহলে h ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইড বাই টোয়াইস g। তাহলে এটা কত আসতেছে? 39.2 ডিভাইডেড বাই 2 ইনটু 9.8। তাহলে কত আসতেছে আমাকে দেখি একটু, 78.4। তাহলে দেখো বলছে যে এটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা, এটা আমার সর্বোচ্চ উচ্চতা। এখন বলছে যে এই সর্বোচ্চ উচ্চতায় 1/3 উচ্চতায়, খেয়াল করো এখানে বলছে 1/3 উচ্চতায় বিভব শক্তির সমান হবে কিনা, 1/3 উচ্চতায় বিভব শক্তির সমান হবে কিনা। তাহলে আমার 1/3 উচ্চতাটা কি? আমি একটু দেখি, এগুলোকে সরিয়ে ফেলি আমি। 1/3 উচ্চতা h ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু কি আসতেছে? 26.13। এখন এই উচ্চতায় বিভব শক্তি, এই উচ্চতায় আমার বিভব শক্তি, তাহলে এই উচ্চতায় বিভব শক্তি mgh is equal to 0.3 into 9.8 into h হচ্ছে 26.13। তাহলে 9.8 into 0.3, তাহলে আমার কত আসতেছে? 76.8। আমার দেখো এখানে মোট শক্তি ছিল এত 230, আসলে এখানে ইকে দেখি এত জুল, আসলে মোট শক্তিটা এখানে কি আকারে? গতিশক্তি আকারে আছে, গতিশক্তির একক হচ্ছে জুল। আমার তাহলে আসছে
230.4, আবার এখানে আসছে 76.8। তাহলে এখানে ইপি আমি যদি ধরি ইপি ইজ ইকুয়াল টু আমার 76.4। তাহলে খেয়াল করো যে আমার ইকে এবং ইপি এবং ইকে এর পার্থক্যটা কত। তাহলে আমি যদি এটা করি ইকে ডিভাইডেড বাই ইপি, আসলে কত আসতেছে 230.4 ডিভাইডেড 76.8। 3 আলটিমেটলি। তাহলে দেখো ইকে ইজ ইকুয়াল টু 3 অফ ইপি। এখন খেয়াল করো এই যে তাহলে কি আমার বলছে যে 1/3 উচ্চতায় বিভব শক্তির সমান হবে কিনা, সেটা কি সমান হয়েছে? সমান হয়েছে আমার, দেখো তো সমান হয়েছে কিনা? সমান হয়নি। তখন কি হয়েছে, আমার যে মোট শক্তি ছিল সেটা বিভব শক্তির 3 গুণ। তাহলে আমার কি হবে, মোট শক্তি বিভব শক্তির 3 গুণ হবে। কতটুকু উচ্চতায়? 1/3 উচ্চতায়। আমি এভাবে লিখতে পারি যে 1 উচ্চতায় মোট শক্তি বিভব শক্তির 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে এরপরের প্রশ্নটা আমরা দেখি। বলছে যে ঘর্ষণবিহীন কোন একটা মেঝেতে 10 মিটার পার সেকেন্ড বেগে ও 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 1 কেজি ভরের একটি খেলনা গাড়িকে 10 সেকেন্ড যাবত 1 নিউটন বল দ্বারা ধাক্কা দেওয়া হলো। উক্ত ঘটনার পর গাড়িটির বেগ অপরিবর্তিত থাকে। প্রথম 10 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। খুবই সহজ। আমার কাছে প্রারম্ভিক অবস্থায় কি কি দেওয়া আছে দেখো, এখানে আমাকে প্রারম্ভিক বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে এবং আমাকে বেগ, ত্বরণ, বস্তুর ভর, সময় দেওয়া আছে। বলছে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করো। যদি আমি 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমি যদি নির্ণয় করতে যাই, তাহলে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কি s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। আমার এখানে সব দেওয়া আছে। ইউ কত? ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 গুণন টি হচ্ছে 10 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এ হচ্ছে 1 কিন্তু টি হচ্ছে 10 স্কয়ার। তাহলে এখানে আসতেছে 100 যোগ হাফ গুণন 100। তাহলে কত আসতেছে 150। তাহলে আমার আসতেছে 150 মিটার। এটা হচ্ছে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। খুবই ইজি, আমরা এটা গতিসূত্র থেকে বের করতে পারি। এবং এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে যে উক্ত ঘটনার পর গাড়িটির গতিশক্তির পরিবর্তন হবে কিনা। খেয়াল করো, উক্ত ঘটনার পর গাড়িটির গতিশক্তির পরিবর্তন হবে কিনা। গতিশক্তি বের করতে গেলে আমরা গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কি জানি, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এখানে খেয়াল করো আমাকে বলছে উক্ত ঘটনার পর, তার মানে 10 সেকেন্ড পর। আমার 10 সেকেন্ড পরে বেগ কি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। খেয়াল করো আমার কি ছিল, ইউ হচ্ছে 10 যোগ 1 ইন্টু 10, তাহলে 20। তাহলে ভি আসছে 20 মিটার পার সেকেন্ড। এখন যদি আমি এখান থেকে গতিশক্তি বের করি, হাফ ইন্টু এম হচ্ছে 1 কেজি ভর ইন্টু ভি হচ্ছে 20 স্কয়ার। তাহলে কি আসতেছে, 20 কে স্কয়ার করলে আসতেছে 400, আসতেছে 200। এটা কি ইকে এত জুল। আমার গাড়ির গতিশক্তি আমি কি পাইছি, এটা হচ্ছে খেয়াল করো যে এই যে 10 সেকেন্ড যাবত 1 নিউটন বল দ্বারা ধাক্কা দেওয়া হলো। উক্ত ঘটনার পর গাড়ির বেগ অপরিবর্তিত থাকে। তাহলে আমি এই 1 নিউটন বল দেওয়ার আগে আমি কিন্তু এই বস্তুর গতিশক্তি বের করছি। এখন আমি দেখি যে আমার এই যে 1 নিউটন বল দেওয়ার পরে আমার কাছে কি আসছে, 1 নিউটন বল দেওয়ার পরে বলছে যে গাড়ির বেগটি অপরিবর্তিত থাকে। তাহলে খেয়াল করো যে 1 নিউটন বল প্রয়োগের পর বেগ অপরিবর্তিত।
অতএব বেগ v ইজিক্যাল টু যা ছিল আমরা এখানে পাইছি কত 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমার এখন এই অবস্থায় 1 নিউটন বল প্রয়োগের পরে আমার গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু হাফ ইন্টু এম হচ্ছে 1 কেজি ভরের বস্তু ইন্টু ভি হচ্ছে 20 স্কোয়ার, মানে এখানেও 200 জুল। তাহলে খেয়াল করো যে আমার এই যে বল প্রয়োগের পূর্বে যে বেগটা ছিল আমার বল প্রয়োগের পরেও সেই বেগটাই আছে, এবং এই কারণে আমার কোনো গতিশক্তির কোনো কিছুরই পরিবর্তন হয়নি। এখানেও ছিল 20 এবং আমি এখানেও পেয়েছিলাম 200 জুল, এখানেও পেয়েছি 200 জুল। তাহলে আমি কিন্তু লিখে দিতে পারি যে উক্ত ঘটনার পর গতিশক্তির কোনো প্রকারের পরিবর্তন হবে না। এটাই বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। তুমি এভাবে নির্ণয় করে সরাসরি যদি লিখে দাও যে গতিশক্তির কোনো হবে না। এইভাবে তুমি এই যে আমাদের এখানে যে প্রশ্নগুলো আসছে গতি সংক্রান্ত এবং কাজ ক্ষমতা শক্তি থেকে আসছে, এই খুবই বেসিক কনসেপ্ট গুলো যদি তুমি ঠিক রাখতে পারো, পরীক্ষায় দেখবা তোমার কাছে অঙ্কগুলো খুব সহজ মনে হয়। আমরা এর আগের অঙ্কে যেটা দেখছিলাম যে এখানে এই যে 1/3 উচ্চতায় বিভব শক্তির সমান হবে কিনা, তোমাদের ক্ষেত্রে যেসব ভুল বেশিরভাগ সময় হয় যে আমরা 1/3 উচ্চতায় ঠিকই নির্ণয় করতেছি, কিন্তু আমার প্রারম্ভিক অবস্থায় আমার বস্তুর কোনো বিভব শক্তি ছিল না, কারণ ও যখন স্থির নিচে আমার ভূমির সমান্তরালে আছে তখন তার উচ্চতাটা ছিল 0। অনেকে এইটা নিয়ে একটা কনফিউশন তৈরি করে দেখা যাচ্ছে যে প্রশ্নের সাথে ঠিকমতো কানেক্ট করতে না পারার কারণে উল্টোপাল্টা করে রেখে আসছো। আশা করছি এরপরে আর তোমাদের এই ধরনের সমস্যায় কখনো পড়তে হবে না।